দর্শক, আবারও ইরানে হামলা হচ্ছে এবং গত প্রায় এক সপ্তাহের এই হামলায় কয়েকশো বিমান হামলা চালানো হয়েছে। এই সমস্ত বিমান হামলা চালানো হয়েছে এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বেসামরিক স্থাপনাতে। তাহলে প্রশ্ন তৈরি হচ্ছে, এবারের এই হামলায় সাধারণ মানুষের জীবনহানি এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হচ্ছে কিনা, যুদ্ধ কি আরও ভয়াবহ হয়ে উঠছে কিনা, এটি নিয়ে আমাদের আজকের আলোচনার জন্য আমরা নির্বাচিত খবরে আমন্ত্রণ জানিয়েছি প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহাকে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে যেটি বলবো যে এইবারের এই যাত্রা, যে আক্রমণটা এবং যুদ্ধটা, সেটি ইরানে নতুন করে যে হামলা করছে যুক্তরাষ্ট্র, সেটি লক্ষ্যটা এবারে আপনার কি মনে হয়? আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই ইরানের বেসামরিক স্থাপনায় হামলা, এটা কিন্তু নতুন না। এর আগেও আমরা দেখেছি, কিন্তু সেটা বিচ্ছিন্নভাবে ছিল। এবার খুব সুনির্দিষ্টভাবে কিন্তু এই গতকালের যে হামলাটা হলো, খুব সুনির্দিষ্টভাবে হচ্ছে আপনার বেসামরিক স্থাপনাতেই হামলাগুলো হয়েছে। এর মধ্যে সেতু আছে, এর মধ্যে রেল স্টেশন আছে, এর মধ্যে বিমানবন্দর আছে এবং লোকালয় আছে এবং শিশুদের একটি ক্যান্সার হাসপাতাল তার কাছাকাছি হয়েছে। মানে কোনো নিয়ম মেনে তো আসলে কোনো হচ্ছে না। এবং আমরা যদি দেখি যে যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের উপর, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে যে মানে যুদ্ধটা চাপিয়ে দিয়েছে, সেটা কি কোনো এর পেছনে কি কোনো যুক্তি খাড়া করা হয়েছে? এবং যে যুক্তিগুলো কিন্তু ক্ষণে ক্ষণে পাল্টেছে। মানে আজকে যখন একটা যুক্তিকে অসাড় মনে হচ্ছে, পরবর্তীকালে নতুন যুক্তি দেওয়া হচ্ছে। তো এইভাবেই চলছে। এবং আজকে যে হামলাগুলো হলো, গতকাল রাত্রে বৃহস্পতিবারে হয়েছে, আজকে ইরানও পাল্টা দিয়েছে তার যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে। এবার প্রথমবারের মতো খুব সুনির্দিষ্টভাবে বেসামরিক, এটা কিন্তু শুধু ইরানের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ করা হয়েছে তা না, মার্কিন মিডিয়াও কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে এবং যুক্তরাষ্ট্র আসছে আর কি। হ্যাঁ, মানে বলছি না যে এটা শুধু ইরানের পক্ষের দাবি, ব্যাপারটা তা না, মার্কিন মিডিয়াতে এই জিনিসগুলো আসছে। এটা হচ্ছে যে এক ধরনের বেপরোয়া মনোভাবের বহিঃপ্রকাশ। আমি বেশ কিছু অ্যানালিসিস একটু আগে আপনার সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে এটা আসলে এক ধরনের বেপরোয়া মনোভাবের, সেটা মোটামুটি প্রথম থেকে মানে আপনি যদি দেখেন যে একটা নেগোসিয়েশনের মধ্যে আছে, সমঝোতা স্মারক চুক্তিও হয়ে গেল, কিন্তু একটা পূর্ণাঙ্গ চুক্তির দিকে যখন যাচ্ছে, তখন সে হঠাৎ সেই চুক্তি থেকে বাইরে এসে বলল যে হরমুজের অবারিত করে দিতে হবে ইত্যাদি নানা রকম বিষয়। তো এই রকম একটা পরিস্থিতিতে যে হামলাগুলো হয় বা হচ্ছে, সেটা নিয়ম নীতির আপনি বালাই আসলে এর মধ্যে নেই। যার মানে যুক্তরাষ্ট্র তার নিজের মতো করে যতটুকু করার সেগুলো করে যাচ্ছে, ইসরায়েল তার সহযোগী ইসরায়েলও করছে। বিষয়টা হচ্ছে এমন। আর আপনি যে সর্বশেষ অংশটা বললেন আপনি, যে এবারের লক্ষ্যটা কি, এবারের লক্ষ্যটা নিঃসন্দেহে সেই চাপের দেয়া, অভ্যন্তরীণ সমস্যাগুলোর যে বিরাট একটা সংকটের মধ্যে আসলে যুক্তরাষ্ট্র পড়ে গেছে এখন, এই সংকট থেকে উত্তরণের চেষ্টা। এবার আপনাকে ওই জায়গাটা যদি একটু প্রশ্ন করি, যেটা সামরিক স্থাপনা বেসামরিক স্থাপনা এবারে যে হামলাটা করা হয়েছে, যেটা সুনির্দিষ্ট এবং এটা মোটামুটি গণমাধ্যমে চলে এসেছে, আমার প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মানবিক যে আইন, যে মানবাধিকার রক্ষার যে আইনগুলো, সেইটাতে আসলে এই রকম যুদ্ধের ক্ষেত্রে আসলে ব্যাখ্যা ঠিক সেটা আসলে প্রভাব বিস্তার করতে পারে কিনা, যখন একটি পক্ষ যুক্তরাষ্ট্র। একটা কথা স্মরণ করিয়ে দিই, এটা 2 দিন আগে বা 3 দিন আগের ঘটনা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, তিনি কিন্তু আন্তর্জাতিক যে অপরাধ আদালত, সেটিকে তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উত্থাপন করেছেন এবং সেটাকে ভেঙে দেওয়ার কিন্তু প্রচেষ্টার কথা বলেছেন। তিনি বলছেন যে মার্কিন সার্বভৌমত্বের প্রতি এটা একটা হুমকি। মার্কিন সার্বভৌম মার্কিন নানা রকম তৎপরতা চালাতে গেলে যে কাজগুলো করতে হয়, তার বিরুদ্ধে হুমকি স্থাপন করছে আর কি। তাহলে মানুষ কোথায় যাবে, মানে পৃথিবীর মানুষ কোথায় যাবে? তাহলে একটা এত বড় শক্তি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তারা যখন একটি অপরাধ আদালতকে ধ্বংস করে দেওয়ার কথা বলে, এবং সেটা কিন্তু অদায়িত্বপূর্ণ, মানে দায়িত্বহীন কোনো মানুষ বলছে না, বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে আমরা প্রতিবেদন করেছি, বৈশ্বিকভাবে প্রতিবেদন হয়েছে। তাহলে কি সেই জায়গাটাতে থেকে এটা আসলে একটা হাস্যকর, মানবতার যে কথাগুলো আপনি বলছেন, সেটা একটা হাস্যকর বিষয় পরিণত হয়েছে। কিন্তু এবারে যে পাল্টা হামলার বিষয়টা, এর আগে ইরানের কিছু পাল্টা হামলা হয়েছে, কিন্তু আপনি প্রসঙ্গটা কিছুটা এনেছেন। আমি যদি একটু স্পষ্ট করে বলি, হরমুজ প্রণালীতে সংঘাত, তারপরে হচ্ছে উপসাগরে যে কয়েকটা দেশ, বিশেষ করে 2-1টা নতুন জায়গাতেও হামলার কথা বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই হামলাগুলোর ফলে আপনার কাছে মনে হয় কিনা যে এটা সামগ্রিক আঞ্চলিক, যে ভয়টা অনেকের ছিল, যে সামগ্রিক আঞ্চলিক একটা যুদ্ধের রূপ নিয়ে, সেটা কি এবারে সম্ভাবনা আছে? যেটা মানে ভয়ানক কথাগুলো মনে হচ্ছে, সেটা হচ্ছে, দেখেন, ইরান এই যুদ্ধকে একটা আন্তর্জাতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে।
ইরান এই যুদ্ধকে আঞ্চলিক স্থাপনা, তার যুক্তরাষ্ট্রের যে স্থানীয় স্থাপনাগুলো আছে, মধ্যপ্রাচ্যের যে স্থাপনাগুলো হচ্ছে সেইগুলো জায়গাতে হামলা করে যুক্তরাষ্ট্রের মনোবল ভেঙে দিয়েছে এবং তার যে সহযোগী রাষ্ট্রগুলো ছিল মধ্যপ্রাচ্যে তাদেরকে কিন্তু একটা বিপর্যয় ফেলে দিয়েছে। তৃতীয় যে কাজটা করেছে সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ স্থাপন করে এই প্রথমবারের মতো এটিকে একটি জ্বালানি যুদ্ধের রূপ দিয়েছে। অতএব মানে কৌশলগত দিক থেকে এটাকে আরো প্রসারিত করা, এবং এটা কিন্তু ইরান পুরোটাই করেছে হচ্ছে তার প্রতিরক্ষার জন্য তার উপর চাপিয়ে দেওয়া হামলাকে জবাব দিতে গিয়ে। এটা এমন না যে ইরান নিজে থেকে করেছে, তা কিন্তু করেনি, কিন্তু স্রেফ তার উপর যে হামলা হয়েছে সেটাকে জবাব দিতে গিয়ে করেছে এবং সে জায়গায় সে কিছু কৌশল অবলম্বন করেছে। সেই কৌশলের দিকে আপাত দৃষ্টিতে যেটা মনে হয়, সেই অন্ততপক্ষে সেই এই যুদ্ধে কে হেরেছে কে জিতেছে সেটা নিয়ে আমরা সেই কথা বলছি না, কিন্তু বলছি এই জন্য যে সেই দিক থেকে কিন্তু ইরান সাকসেসফুল। এবং আরেকটা বিষয় যে রেজিম চেঞ্জের কথা বলা হচ্ছিল আগে প্রথম দিকে বলা হচ্ছিল, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে আসলে না, সেটা ব্যর্থ হচ্ছে। এবারের যেটি বলা হচ্ছে যে হরমুজের কথা আপনি তুললেন, হরমুজটা তো বহুল আলোচিত, কিন্তু দ্বিতীয় আরেকটা হরমুজ তৈরি হতে যাচ্ছে যেটি বাব আল মানদেব, এটাও বন্ধ করে দেওয়া হতে পারে, হুতিদের মাধ্যমে দখল করার একটা চেষ্টা করা হচ্ছে। সেইটা তো মনে হয় কিনা যে এটা কি ইরান কিন্তু মানে এটা বলছে যে এই জায়গাটাতেই যদি আবার ওই রকম একটা প্রচেষ্টা করা হয় সেটা কিন্তু আরো খুব বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে আর কি। হরমুজ দিয়ে আমরা কিন্তু দেখছি যে বিশ্বের প্রায় 80% মানে আমাদের মতো দেশগুলো, আমাদের মতো কেন, ভারত থেকে শুরু করে পাকিস্তানে অনেক দেশেরই সমস্যা, হয়তো যুক্তরাষ্ট্রের একটু অপেক্ষাকৃত কম হতে পারে, কিন্তু আমাদের এই মানে গ্লোবাল সাউথ বলতে আমরা যা বোঝাই তাদের জন্য কিন্তু খুব বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়ে গেছে এটার মাধ্যমে। তাহলে এই সমস্যার যে মাত্রাটা, এটি আমার মোটামুটি আলোচনা আমরা শেষের দিকে, শেষ প্রশ্ন এটি বলতে পারেন, যেটা যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, মানে এক কথা দীর্ঘ হয়, তাহলে মোটা দাগে মানে অর্থনৈতিক জায়গা, জ্বালানির প্রভাব তো অর্থনীতির ক্ষেত্রে পড়বে, এর সাথে আমাদের মতো দেশ বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ার মাত্রাটা কতটা আপনি মনে করছেন যে পড়তে পারে, এবং সেটা অতি সম্প্রতি? আমি বৈশ্বিক এবং বাংলাদেশ পরিপ্রেক্ষিত দুটো যদি একটু ছোট করে আলাদা করে বলি, একটু আগে আমি বলছিলাম যে সিএনএনের একজন বিশ্লেষক নিক প্যাটন ওয়ালস, তার একটা দীর্ঘ লেখা আমি পড়লাম একটু আগে। তিনি খুব বলছেন যে হেডলাইনটা, বিশ্লেষণটা আমি বলছি যে যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের কথা সুনির্দিষ্ট বলেছেন, মার্কিন সামরিক শক্তির হুমকি দিতে গিয়ে নিজের একটা অন্তহীন যুদ্ধের ফাঁদে পড়েছেন। তার আমি যদি হেডলাইনটাকে অনুবাদ করি তাকে এইভাবে আসে আর কি। তার কথা যে এই যে ধরেন মানে বাধাহীনভাবে বা যুক্তরাষ্ট্র যে হামলা করেছে, ধারাবাহিকভাবে যে হামলাগুলো করেছে, এটা কিন্তু ইরানকে, ইরানের সে মানুষ হত্যা করেছে, ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করেছে ইত্যাদি অনেক কিছুই হয়েছে, কিন্তু যেটা হয়নি সেটা তো তার যে কাঙ্ক্ষিত রিজিমস সেটা হয়নি। সেটা শুধু তা হয়নি, যুক্তরাষ্ট্রের যে এই যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তির যে একটা মানে ক্ষয়িষ্ণু দিক, সেটাও কিন্তু উন্মোচিত হয়ে গেছে। তার সর্বশেষ কথাটা হলো যে আপনি যদি যুদ্ধ শুরু করেন, আমি যদি অনুবাদ করি, এবং যদি এমন ভাব দেখান যে আপনি যুদ্ধটাকে গুরুত্ব দিচ্ছেন না, তাহলে আপনার প্রতিপক্ষ ধরে নেবে যে ফলাফল নিয়েও আপনি কিন্তু আন্তরিক নন। এটা খুব সিগনিফিকেন্ট একটা মন্তব্য আর কি। অতএব সেই জায়গাটা থেকে আমরা যদি এটাকে আরো দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নেই, তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, সমগ্র বিশ্ব, এবং এর মাধ্যমে যে ভয়ানক কাণ্ডটা ঘটতে পারে সেটা হচ্ছে একটা জাতিগত সংঘাত বিশ্বের নানা দেশে আসলে ছড়িয়ে পড়তে পারে, যার মধ্যে এখন আমরা আছি। তবে সেইটা না হোক, এটা চেয়ে সেটা নিয়ে আমরা শেষ করছি আজকের মতো। আপনাকে অনেক ধন্যবাদ পার্থশঙ্কর। দর্শক, এই ছিল আমাদের নির্বাচিত খবরের আজকের আয়োজন। এসব আয়োজন দেখতে আমাদের সঙ্গে থাকুন প্রথমআলো.com সহ প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।